আমরা এর আগে সরল সুদ পড়িয়েছিলাম, আজকে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ, এই চক্রবৃদ্ধি সুদ ব্যাপারটা কি? এর সংজ্ঞাটা হচ্ছে যে সুদ আসল টাকা ছাড়াও সুদের টাকার উপর সুদ হিসেব করা হয়। যে সুদ আসল টাকা ছাড়াও সুদের টাকার উপর সুদ হিসেব করা হয় তাকে বলে চক্রবৃদ্ধি সুদ। কম্পাউন্ড ইন্টারেস্ট। ব্যাপারটা বুঝলাম না? যে সুদ আসল টাকা ছাড়াও সুদের টাকার উপর সুদ হিসাব করা হয় তাকে বলে চক্রবৃদ্ধি সুদ। আর যে সুদ কেবলমাত্র কি করা হয়, আসল টাকার উপর সুদ হিসেব করা হয় তাকে বলে সরল সুদ। যে সুদ আসল টাকা ছাড়াও সুদের টাকার উপর সুদ হিসাব করা হয় তাকে বলে সরল সুদ। তো সরল সুদ, আর এদিকে আমি দেখাচ্ছি চক্রবৃদ্ধি সুদ। বার্ষিক 10% হার সুদের ক্ষেত্রে, যদি বার্ষিক 10% হার সুদ থাকে, বার্ষিক মানে বছর, বার্ষিক 10% সুদের ক্ষেত্রে সরল সুদ হিসাব করবো কিরকম? 100 টাকার আসল, 100 টাকার 1 বছর পর সুদ কত হবে? 10 টাকা। যদি বার্ষিক 10% সুদের হার থাকে, সরল সুদের ক্ষেত্রে কি হবে? 100 টাকার 1 বছর পর সুদ 10 টাকা। আসল 100 টাকার 2 বছর পর সুদ কত হবে? 2 গুণন 10 টাকা সমান 20 টাকা হবে। আসল 100 টাকার 3 বছর পর সুদ কত হবে? 3 গুণন 10 টাকা সমান 30 টাকা। তুমি মনে করো ব্যাংক থেকে 100 টাকা ধার নিয়েছো, 1 বছর পরে যদি তুমি ব্যাংকে সুদ দিতে যাও 10 টাকা দিলেই হবে। 2 বছর পরে যদি সুদ দিতে যাও 20 টাকা দিতে হবে। 3 বছর পরে সুদ দিতে গেলে 30 টাকা দিতে হবে। এরকম ভাবে চলবে। তাহলে আসল 100 টাকার n বছর পর, আসল 100 টাকার n বছর, আমি t বছর করে দিচ্ছি। আসল 100 টাকার t বছর পর সুদ কত হবে? n ইন্টু 10 টাকা। n ইন্টু 10 মানে 10n টাকা। এটা যে সরল সুদের গল্প। এখানে যে সুদটা কেবলমাত্র আসল টাকার উপর হিসেব করা হলো, চক্রবৃদ্ধি সুদ আসল টাকা ছাড়াও সুদের টাকার উপর সুদ হিসাব করা হয়। যদি ব্যাংক থেকে যদি 10% চক্রবৃদ্ধি হারের টাকা ধার করা হয়, তাহলে আসল 100 টাকার 1 বছর পর সুদ কত হবে? 10 টাকা।
একটা জিনিস লক্ষণীয়, চক্রবৃদ্ধি সুদ হোক আর সরল সুদ হোক, 1 বছর মেয়াদের ক্ষেত্রে আসল চক্রবৃদ্ধি সুদ যা, সরল সুদের মান তাই হয়। একটা বছর কাটলে তখনই ব্যাংক সুদ হিসাব করা শুরু করে। একটা বছর হলে ব্যাংক সুদ হিসাব করে। 1 বছর মেয়াদের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান। আসল 100 টাকার, আসল 100 টাকার 2 বছর পর সুদ, 2 বছর পর, এখানে সুদ কথাটা ঠিক না, এখানে চক্রবৃদ্ধি সুদ কথাটা দেওয়া ভালো হয়। চক্রবৃদ্ধি সুদ, তাহলে আসল 100 টাকার 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কত হবে? 10 টাকা প্রথম বছরের 10 টাকা, পরের বছরের 100 টাকার জন্য 10 টাকা, আর 10 টাকার জন্য 1 টাকা। ব্যাপারটা এরকম, 100 টাকা ব্যাংক থেকে ধার করা হয়েছে, প্রথম বছরের সুদ 10 টাকা হয়েছিল, পরের বছর 100 টাকার জন্য আবার 10 টাকা হবে। কিন্তু প্রথম বছর যে 10 টাকা সুদ পেয়েছিলাম বা ব্যাংক সুদ হিসেব করে রেখেছিল, সে 10 টাকা থেকে 1 টাকা সুদ হবে, অর্থাৎ মোট 21 টাকা সুদ হলো। 21 টাকা সুদ, এখানে যেখানে 20 টাকা হয়েছিল ওখানে কি হয়ে যাবে? 21 টাকা সুদ হিসাবে। ব্যাংক কি করছে, 100 টাকার 2 বছর পর যখন সুদ হিসাব করবে, ব্যাংক কি দেখবে? টাকাটা 2 বছর কেটেছে, তাহলে প্রত্যেক 100 টাকার জন্য 10 টাকা 10 টাকা করে 20 টাকা তো হয়েছে। তারপর প্রথম 100 টাকার 1 বছর পরে সুদ কত হয়েছিল? 10 টাকা সুদ হয়েছিল। 10 টাকার জন্য কত সুদ হবে? 100 টাকার জন্য যদি 10 টাকা সুদ হয়, 10 টাকার জন্য নিশ্চয়ই 1 টাকা সুদ হবে, সেই সুদ 21 টাকা। এটা চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ যেখানে 20 টাকা। আসল 100 টাকার 3 বছর পর সুদ, 3 বছর পর চক্রবৃদ্ধি সুদ। 100 টাকার আসল 100 টাকার 3 বছর পর চক্রবৃদ্ধি সুদ। প্রথমে 100 টাকা যেটা ছিল সেই টাকাটার প্রথম 1 বছর পর সুদ 10 টাকা, 2 বছর পরে সুদ আর একটা 10 টাকা বাড়বে, পরে আবার একটা 10 টাকা বাড়বে, 30 টাকা মোট হলো। এতেই শেষ নয়। এবার 2 বছর পরে, 2 বছর পরে সুদ হয়েছিল, আচ্ছা প্রথমে তোমার 100 টাকার 1 বছর পরে সুদ কত পেয়েছিলাম? 100 টাকার 1 বছর পর সুদ 10 টাকা পেয়েছিলাম। 100 টাকার 1 বছর পর সুদ কত পেয়েছিলাম? আচ্ছা দেখো, 100 টাকার 3 বছর পর সুদ, 100 টাকা যদি এই যে 100 টাকার সুদ 10 টাকা 1 বছর পর, 2 বছর পর আবার 10 টাকা, 3 বছর পর 10 টাকা, এটা তো এমনিতে হবেই। এবার 100 টাকার 1 বছর পরে সুদ কত পেয়েছিলাম? 10 টাকা। 10 টাকার জন্য সুদ কত হবে? 1 টাকা হবে। সেই 1 টাকাটা যোগ হবে। 1 বছর পরে যে 10 টাকা, যে 10 টাকার জন্য 1 টাকা সুদ, এটা দ্বিতীয় বছরের গোড়াতে যোগ হয়ে গেল। এবার 2 বছর পরে সুদ 21 টাকা হয়েছিল। 21 টাকার উপর সুদ আবার কত টাকা হবে? 2 টাকা 10 পয়সা হবে। 21 টাকার উপর সুদ হবে 2 টাকা 10 পয়সা। তাহলে মোট দাঁড়াচ্ছে কত? 10 10 20 30 31 আর 33, 33 টাকা 10 পয়সা, 33 টাকা 10 পয়সা, অর্থাৎ 33.1 টাকা।
এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আবার বলছি, 100 টাকার 1 বছর পর চক্রবৃদ্ধি সুদ 10 টাকা, 100 টাকার 1 বছর পর সরল সুদ 10 টাকা। 1 বছর মেয়াদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ সমান হয়। আসল 100 টাকার 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ কি হবে? 2 বছর, প্রথম 100 টাকার জন্য 10 টাকা, পরে আবার দ্বিতীয় 1 বছর পরে 10 টাকা, পরে 100 টাকার জন্য 100 টাকা তো ঋণ নেওয়া আছে, পরে 10 টাকা। কিন্তু এই যে 10 টাকা সুদ হয়েছিল 1 বছর পরে, সেই 10 টাকার জন্য 1 টাকা সুদটা আসবে। 10 টাকার জন্য 1 টাকা সুদটা আসবে, তার মানে 21 টাকা সুদ হবে। 100 টাকার 2 বছর পরে চক্রবৃদ্ধি সুদ 21 টাকা। ক্লিয়ার? এইটুকুন তো ক্লিয়ার আছে? এবার 100 টাকার 3 বছর পর চক্রবৃদ্ধি সুদ। তুমি ব্যাংক থেকে 100 টাকা ধার নিয়েছো, প্রথম বছর পরে সুদ 10 টাকা হয়ে গেছে, ওই 100 টাকার পরে আবার 10 টাকা হয়েছে, 3 বছর পরে আবার 10 টাকা হয়েছে। এতেই শেষ নয়, সুদের টাকার উপর যে সুদ আসল টাকা ছাড়াও সুদের টাকার উপর সুদ হিসাব করা হয় তাকে বলে চক্রবৃদ্ধি সুদ। তাহলে প্রথম বছর পরে যে 10 টাকা সুদ পেয়েছিলাম বা ব্যাংক হিসাব করেছিল, সেই সুদের জন্য 1 টাকা সুদ হবে। 2 বছর পরে ব্যাংক কি দেখছে, ব্যাংকের সুদ কত পেয়েছে? 21 টাকা সুদ হিসাব করেছে। 21 টাকার জন্য কি করে 2 বছর, মানে তৃতীয় বছরে যখন সুদ হিসাব করতে যাচ্ছে 2 বছর পরে, তৃতীয় বছরে গোড়াতে, তখন কি করছে না, তৃতীয় বছর শেষে আর কি, তৃতীয় বছর শেষে কত হবে? 21 টাকার জন্য 2 টাকা 10 পয়সা হবে। 20 টাকার জন্য 2 টাকা হবে, আর 1 টাকার জন্য 10 পয়সা হবে। এই করে টোটাল সুদ কত হলো? 31.1 টাকা। আর যেখানে 100 টাকার 1 বছর পর 100 টাকার 3 বছর পর সরল সুদ কত হয়েছিল, এখানে সরল সুদ কতটা লিখে নি কেন? 1 বছর পর এটা সরল সুদ কতটা হবে? সরল সুদ, এখানে সরল সুদ কতটা হবে? সরল সুদ, সরল সুদ, সরল সুদ যেখানে 30 টাকা, এখানে 33 টাকা 10 পয়সা। এই চক্রবৃদ্ধি সুদ, এটা তো আমরা সেন্স ক্লিয়ার করার জন্য বললাম। পরীক্ষাতে চক্রবৃদ্ধি সুদ সূত্র প্রয়োগ করে অঙ্কগুলো করতে হবে, কঠিন কিছু নয়, সব ব্যবস্থা হয়েছে। এইটুকুন ক্লিয়ার হয়েছে তো? 100 টাকার যদি 2 বছর পরে সুদ হয় 21 টাকা হবে, 20 টাকা হবে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ 21 টাকা। 3 বছর পরে 100 টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে? 31 টাকা 10 পয়সা। কি করে হলো বোঝা গেছে? 100 টাকা ব্যাংক ধার দিয়েছিল, তাহলে 3 বছরে 30 টাকা, প্রথম বছর পরে 100 টাকার সুদ 10 টাকা হয়েছিল, 10 টাকার জন্য 1 টাকা সুদ হিসাব করে নেবে। 2 বছর পরে 21 টাকা সুদ হয়ে গেছিল, 21 টাকার জন্য 2 টাকা 10 পয়সা সুদ হিসাব করবে। এই করে টোটাল সুদ এটা দাঁড়াবে। এটুকুন খাতায় তুলো। 100 টাকা আসল 100 টাকা টি বছর পরে সুদ, এখানে কত? টি ইন্টু, এটা টি ইন্টু 10, এটা টি হবে, মানে 10টি টাকা হবে। ঠিক আছে, এবার চক্রবৃদ্ধি সুদ সরল সুদের অঙ্ক করতে গেলে আমাদের যে চক্রবৃদ্ধি সুদ যেটা করতে যাব, সেখানে সরল সুদের কিছু অঙ্ক আসবে, সরল সুদের কথা আসবে। তাহলে তার সূত্রগুলো একটু দেখে নেই তো। আসল বা মূলধন, আসল বা মূলধন পি টাকা, সময় টি বছর, বার্ষিক সরল সুদের হার, সরল সুদের হার R%, এবং টি বছরের সরল সুদ, সরল সুদ I টাকা হলে মুখস্থ করবে I সমান P ইন্টু টি ইন্টু R বাই 100। আসল বা মূলধন 3 টাকা, অর্থাৎ আসল কি
যে টাকাটা ব্যাংক থেকে ঋণ হিসাবে নেওয়া হয় সেটা হলো আসল, অথবা যে টাকাটা ব্যাংক বা পোস্ট অফিসে গচ্ছিত রাখা হয় নিরাপত্তার জন্য, অতিরিক্ত কিছু টাকা পাওয়ার জন্য, সেটা হচ্ছে আসল। আসল বা মূলধন পি টাকা, সময় টি বছর, যতদিন ধরে ব্যাংকে টাকাটা খাটে থাকে আর কি, সেটা হচ্ছে সময়। বার্ষিক সরল সুদের হার R%, এবং টি বছরের সরল সুদ আই টাকা হলে আই সমান PTR/100। মানে সরল সুদ, সরল সুদ সেটা কি আই টাকা, এটা সমান কত হবে, ওই PTR/100 টাকা। যদি এখানে টাকা কথাটা দিয়ে দিই তখন সরল সুদ হয়ে যাবে। এমনিতে অঙ্ক করতে গিয়ে আমার এই সূত্রটা ব্যবহার হবে, আই সমান PTR/100। এই সূত্রটা ব্যবহার করে আমরা বিভিন্ন, যদি তিনটে রাশির মান দেওয়া থাকে চতুর্থটা বের করা যাবে সমাধান করে। আচ্ছা, আর সবৃদ্ধিমূল, সবৃদ্ধিমূল, সবৃদ্ধিমূল মানে যার আরেক নাম হচ্ছে সুদাসল, সুদ আসল। এই সুদাসল বের করার সূত্রটা কি, এটা হচ্ছে আসল প্লাস সুদ, আসল প্লাস সুদ। তাহলে আসল কত, পি টাকা, সুদ কত, PTR/100, এত টাকা। কোনো অসুবিধা নেই। এবার টানা হেঁচড়া করো, বাদিকে দুই জায়গায় পি আছে, দুই জায়গায় পি আছে, পি কমন নিলাম, আর এদিকে টাকাটা কমন নেব, টাকা। এদিকে টাকা চলে গেলে এদিকে পি টানবো, তাহলে এখানে কি পড়ে থাকবে, 1 পড়ে থাকবে, আর এখানে মাঝখানে কি পড়ে থাকবে, প্লাস টি ইন্টু R/100। দায়িত্ব নিয়ে মুখস্থ করো। সুদাসল বের করার সূত্র হচ্ছে টি ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস টি ইন্টু R/100। সবৃদ্ধিমূল, সবৃদ্ধিমূল মানে সুদ আসল, সুদ আর আসলের সমষ্টি, বা আসল ও সুদের সমষ্টি, সেটাই বললাম। এটা মুখস্থ করব, কি করে হলো দেখে নাও, পি ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস টি ইন্টু R/100। এটা সরল সুদের জন্য এই অঙ্ক, এই সূত্রগুলো লাগে। এবার যদি আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চলে যাই, একটু সূত্রগুলো আলাদা হবে। কিরকম, আসল বা মূলধন, মূলধন পি টাকা, আসল বা মূলধন পি টাকা, সময় n বছর, এখানে টি বছর না বলে n বছর বলছি, টি বছরে বলতে পারতাম, তবে এটা যেহেতু বইতে তোমার যেরকম আছে ওইরকম ভাবে পড়ি আমরা, অসুবিধা কিছু নেই। টি বছর বললেও হতো, n সময়টাকে n বছর ধরা হবে, অসুবিধা কিছু নেই। বার্ষিক, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R% হলে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R% হলে 1 নম্বর সূত্র হচ্ছে n বছরের, n বছরের চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ, n বছরের চক্রবৃদ্ধি সুদ কি হবে, সূত্রটা যেরকম পি ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n-1, এত টাকা। মুখস্থ করব, n বছরের চক্রবৃদ্ধি সুদ পি ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি আছে 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n, 1 পি ইন্টু, ইন্টু মানে এখানে থার্ড ব্র্যাকেট আছে, 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n-1, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে টাকা। এটা কি চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ, যে সুদটা আসল টাকা ছাড়াও সুদের টাকার উপর সুদ হিসাব করা হবে, চক্রবৃদ্ধি সুদ হয়ে গেল। এবার দেখো, যদি তুমি মুখস্থ করবে, এটা এটা তুমি মুখস্থ করবে,
এবারে বন্ধনীটা খুলে দিই, তাহলে দেখো তো কি হবে, p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, আর টাকাটাকে নিয়ে চলে আসি, এত টাকা মাইনাস p টাকা হলো, এটা তো সুদ, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ। এই যে মাইনাস পি টাকাটাকে যদি বাঁদিকে নিয়ে আসি, ওরে মোদক কি হবে, মাইনাস পি টাকাটাকে বাঁদিকে আনবো, তাহলে কি হবে, এখানে প্লাস হয়ে যাবে, প্লাস পি টাকা প্লাস চক্রবৃদ্ধি সুদ কত হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, এত টাকা। মানবো কিনা, এই পি টাকাটাকে বাঁদিকে চিহ্ন বদল করে আনলাম। এই পি টাকাটা আসলে কি, এই পি টাকাটা আসলে আসল, এই পি টাকাটা আসলে আসল বা মূলধন, প্লাস চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ, এটা সমান কত, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n টাকা। তাহলে দেখো তো, আসল আর সুদ এই দুটো যোগ করলে কি হয়, সুদ আসল, ওটাকে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বলে স্ববৃদ্ধিমূল, না সমূল চক্রবৃদ্ধি, সমূল, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি। এখানে যেটা সুদ আসল বলেছিলাম সরল সুদের ক্ষেত্রে, এখানে সেটা কি বলে, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি সমান কত, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, ব্র্যাকেট ক্লোজ করে দে টাকা। এই দুটো সূত্র মুখস্থ করে আমাদের চক্রবৃদ্ধি সুদের অঙ্ক হবে, এটা একটা, এটা একটা। তাহলে চক্রবৃদ্ধি সুদ বুঝে গেলাম। এরপর যেটা করতে হবে, আমাদের এই চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো অনেক মাস্টারমশাইরা কঠিন করে ফেলে, মানে আমরা সেটা কঠিন করে করব না, সহজ করে করার জন্য দুটো সূত্র মুখস্থ করব। কি সূত্র, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, এর সূত্রটা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা মুখস্থ করব। আরেকটা সূত্র মুখস্থ করব, এটা আমরা ক্লাস 7 এ পড়ে এসেছি, a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার বি প্লাস 3 ইন্টু a বি স্কোয়ার প্লাস বি কিউব। সেই সঙ্গে এটা মুখস্থ করব, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই কটা সূত্র একটু মুখস্থ করে নেব, কোনো কঠিন হবে না। আচ্ছা, এর সঙ্গে আমাদের এইগুলো একটু মুখস্থ করে নেওয়া যায়। দেখো 1 এর স্কোয়ার মানে কত, 1 গুণন 1 কত হয় 1, 2 এর স্কোয়ার মানে কত, 2 গুণন 2 মানে 4 হবে, 3 এর স্কোয়ার মানে কত, 3 গুণন 3 কত যোগ মানে 9, 4 এর স্কোয়ার মানে কত, 4 গুণন 4, এগুলা সঙ্গে সঙ্গে মুখের মধ্যে চলে আসবে। 5 এর স্কোয়ার মানে কত, 5 গুণন 5 মানে 25, 6 এর স্কোয়ার মানে কত, 6 গুণন 6 36, 7 এর স্কোয়ার মানে কত, 7 গুণন 7 মানে 49, 8 এর স্কোয়ার মানে কত, 8 গুণন 8 কত হবে 64, 9 এর স্কোয়ার মানে কত, 9 গুণন 9 81, আর 10 এর স্কোয়ার কত হয়, 10 গুণন 10 মানে 100, লাস্ট 11 স্কোয়ার মানে কত, 11 গুণন 11 সমান 121। এটা হচ্ছে বর্গ, বর্গর স্কোয়ার মান, স্কোয়ার ভ্যালু, কিউব ভ্যালুগুলো অনেক সময় লাগবে। 1 এর কিউব, যদি 1 এর কিউব মানে 1 গুণন 1 গুণন 1, 1 এর সঙ্গে 1 কে 1 দিয়ে পরপর 3 বার গুণ, কত হবে 1 ই হবে। 2 এর কিউব কত হবে কার্তিক, 2 গুণন 2 গুণন 2, 3টা 2 এর গুণ করলে 8 হবে না। 3 এর কিউব কত হবে,
3 গুণন 3 গুণন 3, এটা মানে 27। 4 এর কিউব কত বোধক? 4 এর কিউব 4 গুণন 4 গুণন 4, 3টে 4 এর গুণ করলে কত হবে? 64 হবে। 4 4 এ 16, 4 16 64। মুখস্থ করতে হবে এখনই, কারণ এগুলো আমাদের বিভিন্ন সময় লাগবে, তখন এগুলো হিসাব করলে হবে না, অন্য জায়গায় গুণ করে নিয়ে আসবে, সেরকম হবে না। এখানে মুখস্থ করে ফেলবে। 5 এর কিউব, 5 এর কিউব মানে 5 গুণন 5 গুণন 5 কত হবে? 5 5 এ 25, তার সঙ্গে 5 গুণ করলে 125। 6 এর কিউব, 6 গুণন 6 ইন্টু 6 ইন্টু 6 কত হবে? 216। 7 এর কিউব, 7 এর কিউব মানে কত? 7 গুণন 7 গুণন 7, 3টের সাথে গুণ করলে 343 হবে। 343, 4343। 8 এর কিউব করলে কত হয়? 8 এর কিউব 8 গুণন 8 গুণন 8, 512 হবে। 8 8 এ 64, 64 সঙ্গে 8 গুণ করলে 512। 9 এর কিউব, 9 এর কিউব মানে 9 গুণন 9 গুণন 9, 729। 9 9 81, 81 কে 9 দিয়ে গুণ করলে 729। 10 এর কিউব করলে কত হবে? 10 গুণন 10 গুণন 10, 10 কত হয়? 1000। লাস্ট আরেকটা 11 এর কিউব, 11 কিউব মানে 11 গুণন 11 গুণন 11, এটা যে 1331 হবে। 11 11 গুণ করলে 121, তার সঙ্গে 11 গুণ করলে 1331। এইটুকু মুখস্থ চাই, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো সামলাতে পারবো। 112 পাতাটা খুলো। 1 নম্বর কোশ্চেনটা কি আছে? 112 পাতা। আমার কাছে 5000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে লিখি। আমার কাছে 5000 টাকা মোট আছে, ওই টাকা ব্যাংকে 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে কি করলাম? জমা রাখলাম। 2 বছর পরে সুদে আসলে কত টাকা পাবো? তাহলে 1 নম্বর অঙ্কটা আমি লিখব। এখানে কি কি দেওয়া আছে? এখানে আসল পি টাকা, এটা হচ্ছে 5000 টাকা। ভালো করে দেখো, আসল পি টাকা সমান 5000 টাকা। যে টাকাটা ব্যাংকে জমা রাখা হয় ওটা আসল। সময় সময় n বছর সমান 2 বছর। 2 বছরের জন্য টাকাটা জমা রাখার কথা বলা আছে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কি? r% সমান 8.5%। চক্রবৃদ্ধি 8% সমান r% সমান 8.5%। কি বলছে? 2 বছর পর সুদে আসলে কত টাকা পাবো, মানে সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে। কি করতে হবে? সমূল চক্রবৃদ্ধি। আমরা জানি কি জানি? সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধির সূত্রটা কার কার মনে আছে? সমূল চক্রবৃদ্ধি সূত্রটা মনে আছে? সৌম্য পাকড়া বলো। পি ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, এত টাকা। এখানে পি এর মানটা কত? ভালো করে দেখাও। এখানে পি টাকা সমান 5000, তাহলে পি মানে 5000। এখানে টাকা টাকা বাদ দাও, পি মানে 5000। একমত? তাহলে আমরা এখানে কি করব? এই পি এর জায়গায় 5000 বসাবো। 1 প্লাস আর এর মান কত? দেখো, r% সমান হচ্ছে 8.5%, তা আর এর মান 8.5, নিচে কত? 1000, উপরে হোল টু দি পারে n এর মান 2, এত টাকা।
5000 ইন্টু 1 প্লাস দশমিক তুলে দিলে পরে কি হবে 85 বাই নিচে 10 আসবে আর নিচে 100 আছে তো মানে 1000 হয়ে যাবে 85 বাই 1000 এত টাকা। এই 85 সঙ্গে 100টা কি করবে 1000টা কাটবে 5 দিয়ে কাটবে 5 দিয়ে কাটলে কত 5 17 85 5 দুগুণ 10 5 0 0 5 200 তার মানে 5000 ইন্টু কি পড়ে থাকলো 1 প্লাস 17 বাই 200 হোল স্কয়ার। এই 1 প্লাস 17 বাই 17 ভাজিত 200 হোল স্কয়ার এটা আমি কি করব a প্লাস b হোল স্কয়ারের সূত্র পাবো। আর তাও তো নাও করতে পারি অন্য জিনিস করতে পারি। এখানে কত 500 ইন্টু এই 200টা এখানে নিয়ে আসি 200 প্লাস 17 বাই 200 তার হোল স্কয়ার এত টাকা। তার মানে দাঁড়াচ্ছে কত এখানে 5000 তিনটে শূন্য হবে। সমূল চক্রবৃদ্ধি কত 5000 ইন্টু 200 প্লাস 17 যোগ করলে কত হবে 217 তার হোল স্কয়ার আছে তার মানে 217 দুবার গুণ হবে 217 দুবার গুণ হবে আর নিচে কত 200 গুণন 200 এত টাকা। 217 সঙ্গে 217 গুণ করার কৌশল দেখো 217 গুণন 217 এই সংখ্যাটা 200 থেকে কত বেশি আছে এই সংখ্যাটা 200 থেকে 17 বেশি আছে এই সংখ্যাটা 200 থেকে কত 17 বেশি 17 কে 17 দিয়ে গুণ করলে কত হয় 289 হয়। 217 সংখ্যাটা 200 থেকে কত বেশি আমি একবারে গুণ দেখাচ্ছি 217 সংখ্যাটা 200 থেকে 17 বেশি এটা 17 বেশি তাহলে 17 গুণ করলে 289 তুমি কি করো 289 এর 89টা বসাও দুইটা হাতে রাখো এই যে 217 এর সঙ্গে 17 যোগ করো এই 217 এর সঙ্গে মনে 17 যোগ করলে কত হবে 234 217 এর সঙ্গে 17 যোগ করলে কত এই 217 এর সঙ্গে 17 বেশি আছে তো 234 17 যোগ করলাম হয়েছে একে 2 দিয়ে গুণ করে এখানে বসাও এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে 8 6 4 হবে এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করে এটা হবে কি না চলো বসাই এবার এখানে কাটি 1 2 1 2 3 তিনটে শূন্য 1 2 3 তিনটে শূন্য কেটে দিলাম এটার সঙ্গে কাটলে কত হবে 4 তার উপরে কত আছে 4 6 8 8 9 নিচে 4 হয় ওইখানে একটা 2 আছে তো 2 আছে না এটা 8 হয়ে যাবে তাহলে 8 দিয়ে ভাগ করি 4 6 8 8 9 46 এর মধ্যে 8 কবার যাবে 5 বার 5 এটা 40 নামলো 6 8 নামালাম 68 এর মধ্যে 8 কবার যাবে 4 বার 8 বার যাবে 8 8 64 8 8 64 8 থেকে 4 বিয়োগ করলে 4 আবার 8 নামালাম কতবার যাবে 6 বার 6 8 48 মিলে গেছে নামাবো 9 9 এর মধ্যে 8 একবার যাবে উত্তরটা বার করবে 8 1 কে 8 নামলো আর তো নামানোর কিছু নেই তাহলে এখানে দশমিক খাইয়ে 0 নামাবো একবার 8 1 কে 8 2 দশমিক নামা আছে শূন্য খাতে পারবো 8 দুগুণ 16 নামলো 4 5 বার দিলে মিলে যাবে তাহলে দাঁড়াচ্ছে কত সংখ্যাটা 5861.125 টাকা।
এটাকে আসন্ন মানে লিখতে গেলে 5861.13 টাকা। এখানে দশমিকের তৃতীয় অঙ্কটা হচ্ছে 5 আছে, সেজন্য তার আগের সঙ্গে এক যোগ হয়ে যাবে। মিলেছে উত্তরটা? না মেলেনি। কত আছে? 5886.13 টাকা প্রায়। 5886। এখানে একটু ভুল করা হয়েছিল তো। আমরা এই 17 এই যে কোন সংখ্যাটা 217 গুণ যে করেছিলাম, 217 সংখ্যাটা 200 থেকে 17 বেশি, এটা 17 বেশি। 17 গুণ করলাম 289, 289 এর 89 বসালাম, হাতে তো 2 পড়েছিল। এবার 217 সঙ্গে একটা 17, এই 17টা বেশি ছিল, যোগ করলাম, যোগ করলে 234। এই 234 সঙ্গে এই 2 হাতে যেটা যোগ করে নিতে হবে, ওটা 236। এবার এটাকে 2 দিয়ে গুণ করে ওখানে বসাতে হবে। ওই ভুলটাই হয়েছে। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে, এখানে তো প্রথমে 89 হলো, 2 দিয়ে গুণ করলে 6 দিয়ে গুণ 12, 3 দিয়ে গুণ 6 আর 1 7, 2 দিয়ে গুণ 4, এত বাজিত 8, এই টাকাটা হবে। তাহলে 8 দিয়ে ভাগ করি, 47289। প্রথমে 5 বার যাবে, 5 এটা 40, 7 72, 8 এটা 64। তাহলে 8 72 তো 8 9 72 হয়ে যাচ্ছে। এই যে সংখ্যাটা 217 সঙ্গে 217 গুণ করব, এই 217 সংখ্যাটা 200 থেকে 17 বেশি, এই 217 সংখ্যাটা 200 থেকে 17 বেশি। তাহলে 17 গুণ করলে কত হয়? 289। তাহলে তুমি কি করো, এখানে 289 কে বসাও, 2 হাতে থাকলো। এবার এই 217 সঙ্গে 17 যোগ করলে কত হবে? 234। তাকে ডবল করলে কত হবে? 234 কে ডবল করব, ডবল করলে পরে 8 6 4, এই যে 2 হাতে ছিল সেই 2টাকে যোগ করে নেব, 0 7 4, মানে 470 এটা দাঁড়ালো। আর নিচে 4 দুগুণ 8। এবার ভাগ করো, 47089, 47089 হলো। প্রথমে 5 বার যাবে, 5 এটা 40, 7 নামলো, আর 0 চলে আসুক। তাহলে 8 বার, 8 এটা 64, বিয়োগ করলে 6 আসবে, 8 আসুক, 8 এটা 64, নামলো 4। এবার 9 আসবে, কবার যাবে? 6 বার, 6 এটা 48, নামলো 1, দশমিক নিয়ে এখানে 0 দিই, 8 1 8, দশমিক নিয়েছি, একটা 0 খাওয়াতে পারবো, 8 দুগুণ 16, নামলো 4, 5 বার দিলে মিলে যাবে। তাহলে দাঁড়ালো কত? 5886.125 এত টাকা। এমনি টাকা পয়সার অঙ্ক দশমিকের পর দুটো ঘর থাকে, আর এটা আমি লিখবো 5886.13 টাকা। কারণ দশমিকের পরে তৃতীয় অঙ্কটা 5 আছে, 5 টাকার জন্য আগের সঙ্গে 1 যোগ হয়ে যাবে। এই যে গুণটা করলাম, এটা বৈদিক ম্যাথামেটিক্সের নিয়ম অনুসারে এই গুণটা করেছি আমি। 217 যে গুণটা, মানে আরো যদি ছোট তোমাকে দেখাচ্ছি আমি, মনে করো 209 গুণন 208, এই সংখ্যাটা গুণ করতে হবে। এরকম যদি কখনো আসে, প্রথমে এই 9, এই সংখ্যাটা 200 থেকে 9 বেশি, এটা 8 বেশি, তাহলে 8 আর 9 09 আর 08, মানে আসলে 9 আর 8, 8 9 72, এখানে 72 বসে দেবো, হাতে যদি থাকবে না। এখানে দুটো ঘরই বসাবো, দুটো ঘর বসাবো, 3টে ঘর থাকলে ওটা হাতে রেখে দেবো। এবার এই যে 8 বেশি আছে, এই 8টা এর সঙ্গে জুড়ে নেব,
এখানে যে 8 বেশি আছে 200 থেকে, এটাকে এই 209 এর সঙ্গে জুড়ে নেবো। 209 এর সঙ্গে 8 যোগ করলে কত হয়ে যাবে? 217 হবে। 217 তাকে ডবল করলে কত হবে? 217 তাকে ডবল করলে 7 × 14 2 এর 3 2 × 4 এইটা হয়ে যাবে। মানে এটার সঙ্গে এটা গুণ করলে এই উত্তরটা বের হবে। যদি এটা 109 এর সঙ্গে 108 এর গুণ ব্যাপার থাকতো, 8 9 72 এর 72 বসানো, হাতে কিছু নেই, এখানে 2 ঘর বসাবো আমরা। এবার এই সংখ্যাটা কি 100 থেকে 9 বেশি, এটা 100 থেকে 8 বেশি, তাহলে এই 8টাকে এর সঙ্গে জুড়ে নেব। 117 কি করব? 1 দিয়ে গুণ করলে 117ই হবে, এটা অ্যান্সার হয়ে যাবে। যেহেতু 200 আছে, 2 এর 100 দ্বিগুণ, ওই জন্য 2 দিয়ে গুণ করতে হয়। যদি ওটা 300 নয় 308 হতো, তাহলে 3 দিয়ে গুণ করতে হতো। এরকম বৈদিক ম্যাথামেটিক্সের অনেক অঙ্ক আমার করে রাখা আছে, ইউটিউবে তুমি সার্চ করবে পেয়ে যাবে, শর্টকাট মাল্টিপ্লিকেশন। তাহলে এই আমরা কি করে করলাম? আসল পি টাকা ছিল 5000 টাকা, সময় টি 10 বছর 2 বছর, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% সমান 8.5%। আমরা এই সূত্রটা জানি, সমূল চক্রবৃদ্ধি সমান P ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার n, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে টাকা। এরপরে আমি কি করব? মানগুলো বসাচ্ছি। P টাকা সমান 5000, আমরা P এর মান কত? 5000। 1 প্লাস এখানে R মানে কত? 8.5 বসালাম, আর 100 2 বছর n এর মান 2। এবার দশমিক তুললাম, 8.5 দশমিক তুললে নিচে 10 আসবে, 10 এর সঙ্গে 100 গুণ করলে 1000। একটু কাটাকুটি করবো 5 দিয়ে। কোনো সংখ্যার শেষ অঙ্কটা 0 বা 5 হলে সংখ্যাটি 5 দিয়ে ভাগ যাবে। কোনো সংখ্যার শেষ অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি 5 দিয়ে ভাগ যায়। সেই 5 দিয়ে ভাগ করো, 5 17 85, আর 5 20 100, আর 5 0 0 চলে যাবে। এবার এটা ভগ্নাংশে যোগ করলাম, 200 সঙ্গে পূর্ণ সংখ্যা যোগ হয়ে যাবে, গুণ হয়ে যাবে। 200 গুণ 1 মানে 200, প্লাস 17 এই তো 200, তারপর 200 প্লাস 17 মানে 217। 217 হোল স্কোয়ার আছে, দুবার গুণ করলাম। এবার সেই শর্টকাট গুণটা তোমায় দেখাতে চাইছিলাম। 217 গুণ কোথায় করলাম? এই যে এখানে 217 আর 217 গুণ। 217 সংখ্যাটা 200 থেকে 17 বেশি, পরে 217 বেশি, 17 গুণ করলে কত হয়? 289। আমরা 289 বসাবো, শেষ দুটো ডিজিট বসাবো, হাতে 2 থাকবে। এবার এই 17টাকে 217 সঙ্গে যোগ করবো, 234, তাকে ডবল করে হাতে যে 2 ছিল সেটা যোগ করে নেবো। এটা ডবল করলে কত হয়? 234, এই যে ডবল করলে পরে 268, এই যোগ করে নিলাম, হাতে ছিল 470। এবার 8 দিয়ে ভাগ করলাম, উত্তর হয়ে গেল। 2 নম্বর কোশ্চেনটা দেখো। 2 নম্বর, 5000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত? এখানে কি দেওয়া আছে? আসল পি টাকা সমান 5000 টাকা, সময় n বছর সমান 3 বছর, সময় n বছর সমান 3 বছর। আমি অঙ্কটা দুরকম নিয়মে করবো এটাকে। সময় n বছর সমান 3 বছর, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, R% সমান 8%। কি জানতে চাইছে? 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। আমরা জানি n বছরের সমূল চক্রবৃদ্ধি সমান P ইন্টু ফার্স্ট ব্র্যাকেটে 1 প্লাস R বাই 100
হোল টু দি পাওয়ার n এত টাকা। অতএব 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। এখানে পি মানে কত? 5000। পি টাকা হচ্ছে 5000 টাকা, তাহলে পি এর মান 5000। 1 প্লাস আর এর মান হচ্ছে 8, নিচে 100, হোল টু দি পাওয়ার 3 এত টাকা। এদিকে তাকাবে, এটা 5000। ভগ্নাংশে যোগ করব 100 প্লাস 100 ইনটু 1 মানে 100, 100 এর সঙ্গে 8 যোগ করলে 108, তাহলে 108 কবার গুণ হবে 3 বার। 108 কে 108 দিয়ে 3 বার গুণ, আর নিচে কত হবে? 103 বার হবে। হোল কিউব আছে, স্কোয়ার থাকলে দুবার হতো, কিউব থাকলে 3 বার। এবার গুণটা দেখো, আমি অঙ্কটা দুরকম নিয়মে করব। 108 এর সঙ্গে 108 এর গুণ, বৈদিক ম্যাথমেটিক্স। এই 108 সংখ্যাটা 100 থেকে কত বেশি? 8 বেশি। এটাও 100 থেকে 8 বেশি। তুমি 8 8 এ 64 বসিয়ে দাও। 64 বসালাম। এবার এই সামনের 108 এর সঙ্গে যেখানে 8 বেশি ছিল যোগ করে দাও, 116। এটাই উত্তর হবে। দুটো 108 এর গুণ করলে এটা হবে 11664। কি করে হলো? 108 সংখ্যাটা 100 থেকে 8 বেশি, পরেরটা 8 বেশি। 8 8 এ 64, যদি 3 ঘর আসতো 2 ঘর নিতাম, শেষ 2 ঘর নিতাম, বাকিটা হাতে রাখতাম। এখানে যে 8 বেশি, এই 8টা এর সঙ্গে যোগ করে নাও, আর যেটা বেশি থাকবে সামনের সঙ্গে যোগ করে নেবো, তাহলে 108 এর সঙ্গে 8 যোগ করলে 116। এটা মানে 108 কে 108 দিয়ে গুণ হয়ে গেল। এরপরে আবার 108 এর সঙ্গে গুণ, আর কোনো নিয়ম চলবে না। এবার তুমি যে গুণ জানো সেই গুণ করবে। আচ্ছা, এখানে যেটা হয়েছে 1 2 3টে শূন্য, 1 2 3টে শূন্য কেটে দিলাম। এখানে 5 দিয়ে কাটলে পরে 5 দিয়ে কাটলে কি 5 2 10। অবশ্য এই 2 এর সঙ্গে এটা 108 কে কাটে 54 করে দিই। 208 কে তাহলে নিচে দাঁড়ালো কত? নিচে দাঁড়াবে 100, নিচে 100। তাহলে এখানে 108 দিয়ে গুণ করতে হবে না, এদিকে তাকে 54 দিয়ে গুণ করলেই হবে 54। নিচে 100 থাকুক, 100 থাকলে সুবিধা কি হবে? 2 ঘর বাঁ দিকে দশমিক বসালে হয়ে যাবে। চলো এই গুণটা করি। 4 4 4 এ 16, 6 4 4 এ 16, 6 নামলো, হাতে 1, 4 6 24, আর 1 25, আর থাকলো 2, 4 6 24 25 26, আবার 2 থাকলো, 4 1 কে 4 আর 2 এ 6, 4 1 কে 4, 5 দিয়ে গুণ করি, 4 5 এ 20 শূন্য, হাতে হলো 2, 5 6 30, আর ছিল 2 32, 5 6 30, হাতে ছিল 3 33, হাতে 3, 5 এ 5 আর 3 এ 8, হাতে কি নাই 5 1 কে 5। উত্তর বার করো 6 5 6 5 8 9 2 6। তাহলে 6 2 9 8 5 6 এত টাকা। যেহেতু 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ, তাহলে 100 দিয়ে ভাগ হলে কি হবে? দশমিক 3 ঘর, 2 ঘর বাদিকে আছে, দুটো শূন্য আছে, 2 ঘর বাদিকে, তাহলে 6298.56। এটা হচ্ছে উত্তর। মিলেছে? এবার এই অঙ্কটা আমি আরেক রকম নিয়মে করবো বলেছিলাম, বিকল্প পদ্ধতি। বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি কি করে করবো? 5000 টাকার বার্ষিক 8% হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, এটা সমান 5000 ইন্টু 1 প্লাস 8/100 হোল টু দি পাওয়ার 3। তুমি এটার সঙ্গে এটা কেটে ছোট করে নাও। কত দিয়ে কাটবে? 4 দিয়ে কাটবে। 4 দুগুণ 8, আর হচ্ছে এটা না কাটলে অবশ্য
না কাটলে খারাপ কিছু হবে না, কাটবো না। এত টাকা আমরা a প্লাস বি হোল কিউবের সূত্রটা পড়েছি। a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউবের সূত্রটা কি? a কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার ইন্টু b প্লাস 3 ইন্টু a ইন্টু b স্কোয়ার প্লাস b কিউব। এত টাকা a প্লাস বি হোল কিউবের সূত্র, এখানে 5000, 1 এর কিউব মানে 1ই হবে। 3 এর সঙ্গে 8 গুণ করলে 3 8 24, নিচে 100 প্লাস 8 এর স্কোয়ার মানে কত? এই যে 8 এর উপরে স্কোয়ার মানে 64, 64 এর সঙ্গে 3 গুণ করলে 192 হয়। আর নিচে 100 স্কোয়ার, 100 স্কোয়ার মানে 1 এর পিছনে 4টা শূন্য হবে। 100 স্কোয়ার মানে 100 গুণন 100, 1 এর পিছনে 4টে শূন্য। 8 এর কিউব মানে কত? 512, তোমাকে আগে মুখস্থ করে নিয়েছি 512। আর 100 এর কিউব মানে 1 এর পিছনে 6টা শূন্য হবে, 3 4 5 6। হ্যাঁ 5000। এই যে 100, 1 এর পিছনে 2 শূন্য, 1 এর পিছনে 4টা শূন্য, 1 এর 6টা শূন্য, এদের লসাগু করলে পরে কি হবে? 1 এর পিছনে 6টা শূন্য, 1 2 3 4 5 6। কতগুলো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা লসাগু হবে? কতগুলি সংখ্যার মধ্যে তাদের বড় সংখ্যাটির লসাগু হবে যদি বড় সংখ্যাটি সবকটি সংখ্যা দ্বারা বিভাজ্য হয়। এখানে এই 1 এর পিছনে 6টা শূন্য যেটা আছে, এটা 100 দিয়ে ভাগ করা যাবে, 10,000 দিয়েও ভাগ করা যাবে, আর এটা দিয়ে তো ভাগ করা যাবে। এই জন্য বড় সংখ্যাটা লসাগু হবে। তাহলে এই লসাগুর সঙ্গে 1 কি হবে? গুণ হয়ে যাবে। 1 এর পিছনে 6টা শূন্য, 1 2 3 4 5 6 প্লাস প্রথমে ভগ্নাংশের যোগ, ছোটবেলায় যা করেছো, এই 1 এর পিছনে 6টা শূন্যকে যদি আমি 100 দিয়ে ভাগ করি, দুটো শূন্য কমে যাবে। 1 এর পিছনে 6টা শূন্যকে যখন আমরা এই 100 দিয়ে ভাগ করব, দুটো শূন্য কমবে কিনা? তাহলে কি থাকবে? 1 এর পিছনে 4টে শূন্য, তার সঙ্গে 24 গুণ করলে 24 এর পিছনে 4টা শূন্য হয়ে যাবে। 24 এর পিছনে 4টে শূন্য, যোগ চিহ্ন। এই 1 এর পিছনে 6টা শূন্যকে যদি এই 10,000 দিয়ে ভাগ করি, অর্থাৎ 1 এর পিছনে 4টা শূন্য দিয়ে ভাগ করি, 4টে শূন্য কেটে 100 হবে। তার সঙ্গে 192 গুণ করলে 192 পিছনে দুটো শূন্য, আর এটা কত? 512। কোনো সংখ্যাকে সেই সংখ্যাতে ভাগ করলে ভাগ করবো না। এবার এখানে কি করবো? 512 আর 200 যোগ করলে কত হবে? বলো 712। 512 আর 200 যোগ করলে কত? নজরের দিকে কত? 512 আর 200 যোগ করলে কত? 712। তার সঙ্গে এই 3টে শূন্য নাও, এই 3টে শূন্য নাও, তাহলে 712 হয়ে গেল। 3টে ঘর যোগ একসঙ্গে হয়ে গেল, 3টে ঘর যোগ একসঙ্গে করে দিলাম। এখানে 512 200 712, আর এখানে 3টে শূন্য চলে গেল। বেশ, এবার এই গল্প শেষ। এবার 19, এবারে এই দুটো গুণ করি, 19, এই 19 তার সঙ্গে 40 যোগ করলে কত হবে? 19 আর 40-এ 59। 19 আর এই 40 দুটো ঘরে যখন যোগ করছি, দুটো ঘরে ঘর, 19 আর 40 59, তার সঙ্গে দুটো ঘর মিলে 59ই হবে। এখানে 2 আছে আর 10 আছে, তাহলে 12 হবে। এখানে 2 আর এই 10, এটা দাঁড়ালো। এটাকে 2 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করলে এখানে 100 হয়ে যাবে। এখানে 2 দিয়ে ভাগ করলে কত? 6 দিয়ে 12 মিলে গেল। 2 দিয়ে 4 আর থাকলো 1, 9 দিয়ে 18 আর থাকলো 1, 7 16, 8 দিয়ে 16 আর 5 দিয়ে 10, 6 দিয়ে 12। মানে 100 দিয়ে ভাগ করা মানে 0.2698.56। এটা হচ্ছে উত্তর। 3 বছরের সমূল চক্র বৃদ্ধি 6,298 টাকা 56 পয়সা। 3 নম্বর কোশ্চেনটা পড়বে, 3 নম্বর। আর দুটো অঙ্ক করবো। গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছিলেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করি। 2000 টাকার বার্ষিক
বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে, চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কি হবে 2000 পি ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস আর বাই 100, আর মানে এখানে 6 হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1 এত টাকা। দেখো সূত্রটা প্রয়োগ করলাম, এটা আবার কোন সূত্র প্রয়োগ হচ্ছে ভালো করে তাকাও। 2000 ইন্টু a প্লাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করব। a প্লাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করলে a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, a প্লাস b স্কয়ার 6/100 হোল স্কয়ার মাইনাস 1 এত টাকা। 2000 1 এর স্কয়ার মানে 1, 6 দুগুণ 12/100। আমরা যে অঙ্কগুলো করলাম প্রথম দুটো এই চ্যাপ্টারের 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কটাই কঠিন, এরপরে আর কোনো কঠিন অঙ্ক নেই। 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কটাই তুলনামূলক কঠিন, পরে কোনো কঠিন অঙ্ক নেই। 6 দুগুণ 12/100, এখানে কত 6 স্কয়ার মানে কত 36, আর নিচে কত হবে 1 এর পিছনে 4টে শূন্য মাইনাস 1। a প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়িয়ে নেওয়া হয়েছে। এবার এই মাইনাস 1 এর সঙ্গে প্লাস 1 কেটে যাবে। এবার যেটা থাকলো দেখো একটা ভগ্নাংশের যোগ আছে, ভগ্নাংশ যোগ কত হবে 1 এর পিছনে 4টা শূন্য লসাগু হবে। দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা লসাগু হবে যদি বড় সংখ্যাটা কি হয় ওই দুটো সংখ্যা দ্বারা বিভাজ্য হয়। এবার 1 এর পিছনে 4টা শূন্য, তাকে যদি এই 100 দিয়ে ভাগ করো, এদিকে তাকাও, 1 এর পিছনে 4টা শূন্য যদি 100 দিয়ে ভাগ করি এর দুটো শূন্য কমে যাবে, তাহলে 100 হবে। তার সঙ্গে 12 গুণ করলে কত হবে 1200। 1 এর পিছনে 4টা শূন্যকে 1 এর পিছনে 4টা শূন্য ভাগ করব, কোন সংখ্যাকে সেই সংখ্যাতে ভাগ করলে ভাগফল 1, তাহলে তার সঙ্গে 34 যোগ হয়ে যাচ্ছে। এখানে কেটে একটু ছোট করে দিই, 1 2 3 1 2 3। যদিও 2 এর সঙ্গে 10 কাটবে, তোমার উদ্দেশ্যে বলবো আমি 2 কাটবে না, 2 এর সঙ্গে 10 কাটবে না, উপরে যোগ করো 1236 ভাজিত 10 এত টাকা। উপরে 2টা গুণ করে দেই, 6 দুগুণ 12, 3 দুগুণ 6 একে 7, 2 দুগুণ 4, 2 একে 2, 10 দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ মানে 0.1 ঘর বাঁ দিকে বসিয়ে দাও। 10 দিয়ে ভাগ মানে 0.1 ঘর বাঁ, 247.2 টাকা। টাকা পয়সা অঙ্ক দশমিকের পরে 2 ঘর হিসেবে দেখানো হয়, এই জন্য একটা শূন্য খাইয়ে দেখিয়ে দেবো। 247 টাকা 20 পয়সা, এটাই উত্তর। আরেকটা অঙ্ক 4 নম্বরটা করি। 4 নম্বরটা 3000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 3000 না 30000 লেখা আছে, এটা 30000 টাকা। 30000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে, চক্রবৃদ্ধি সুদের হারে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কত হবে? 30,000 থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস 9/100 হোল টু দি পাওয়ার 3 মাইনাস 1 সমর্থন আছে। এটা a প্লাস বি হোল কিউবের সূত্রে ভাঙবো, a প্লাস বি হোল কিউবের সূত্রে ভাঙবো, a কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু a ইন্টু বি স্কোয়ার প্লাস বি কিউব 9/100 হোল টু দি পাওয়ার 3 মাইনাস 1 এত টাকা। 30,000, এখানে 1 এর কিউব মানে 1ই হবে, 1 এর কিউব মানে 1 প্লাস 3 9 27, 27 এর নিচে 100 প্লাস 9 এর স্কয়ার মানে কত 81, এখানে 9 স্কয়ার মানে 81, তার সঙ্গে 3 গুণ করে 243, 81 কে 3 দিয়ে গুণ করো, আর 100 এর স্কয়ার মানে 1 এর পিছনে 4টা শূন্য, 100 গুণন 100
100 গুণ 100 মানে 1 এর বিয়োগ 6 আর 9 এর কি মানে 729 আর 100 এর মানে 1 এর বিয়োগ 6 না 2 3 4 5 6 -1 এত টাকা। এই -1 এর +1 কেটে দেবো, -1 +1 কেটে দেবো 30,000 ইনটু, এবার কতগুলো সংখ্যার মধ্যে কেউ বড় সংখ্যাটা লসাগু হবে। যদি বড় সংখ্যাটা সব কটা সংখ্যাতে বিভাজ্য হয় তাহলে 1 এর পিছনে 6টা শূন্য 2 3 4 5 6। এবার এই সংখ্যাটার সঙ্গে কি হবে, যখন আমি 100 দিয়ে ভাগ করতে যাব দুটো শূন্য কমে যাবে, তাহলে 1 এর পিছনে 4টে শূন্য থাকবে, তার সঙ্গে 27 গুণ করলে কত হবে 27 এর পিছনে 4টে শূন্য প্লাস যখন এই লসাগুকে যখন আমরা 1 এর পিছনে 4টে শূন্য দিয়ে ভাগ করব এই 4টে শূন্য বাদ চলে যাবে, তার সঙ্গে 243 গুণ করলে কত 243 এর পিছনে দুটো শূন্য হবে আর এটা কত 739। 1 2 3 4 1 2 3 4 তাহলে 3 ইনটু, এদিকে তাকাও টেকনিক তাকাও, এখানে টেকনিক তাকা, এখানে দুটো ঘর 29 আর দুটো শূন্য দুটো করে ঘর যোগ করছি, এখানে 29 আর দুটো শূন্য যোগ করলে কি 29ই হবে হলো। এবার এখানে 7 একটা ঘর নিচ্ছি, 7 আর 3 10, তার সঙ্গে এটা 10 এর শূন্য লিখবো, হাতে 1 থাকবে, হাতে 1, এদিকে আর কিছু নেই। এবার এখানে দেখো 24 হাতে ছিল 1 25, এটা দুটো ঘর নাও, 25 আর 70 কত হবে 95, 25 আর 70 95 আর 2 পড়ে আছে, এত ভাজিত 100 এত টাকা। উপরে 3 দিয়ে গুণ করি, 3 9 27 7 আর থাকবে 2 3 2 6 7 8 3 0 0 উত্তর বার করবে 3 5 15 হাতে 1 3 9 27 আর 1 28 হাতে 2 3 2 6 7 8 ভাজিত 100, তা এত টাকা মানে দশমিক 100 দিয়ে ভাগ করা মানে দশমিক 2 ঘর বাদই চলে যাবে 8850.87, এটা অ্যান্সার হবে 8,850 টাকা 87 পয়সা। বুঝা গেছে ক্যালকুলেশনটা? প্র্যাকটিস করবে অঙ্ক হয়ে যাবে।